নমস্কার। 2025-এর শেষ বা লাস্ট ট্রেডিং চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার তো একটু বিবরণ দেবই, যেখানে আমি আপনাদের সাথে ট্রেডের লার্নিংগুলো শেয়ার করব রেগুলার বেসিসে। তার একটা এবং কিছু রুলও আমি বানিয়েছি, যে রুলগুলো ফলো করলে সত্যিকারের কি ট্রেডিংয়ে ভালো করা যায় সেটা আপনারাই যাচাই করে দেখতে পারেন। ভালোভাবে এই ট্রেডিং চ্যালেঞ্জ থেকে আমরা শিখবো, জানবো, একদম এডুকেশনাল পারপাসে ইউজ করব, সেটা তো একটা থাকছেই। তার সাথে সাথে অনেক কিছু ব্যাপার ঘটেছে, যেমন ধরুন রিসেন্টলি খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটেছে হ্যালের তেজাসে। সেটা নিয়ে একটু আলোচনা করব। তার সাথে সাথে আহ, যে মানে রিটেলারদের যে ধোকা দেওয়ার অনেক ব্যাপার চলেছে কদিনের মধ্যে, তার মধ্যে অনেক স্টক যেমন লিস্ট হয়েছিল অনেক উঁচুতে গেছে, তারপর আবার রিটেলারদের টাকা অনেকটা মার গেছে, যেমন গ্রো থেকে শুরু করে ফিজিক্সওয়ালা নতুন নতুন যে আইপিও এসেছে তাতে অনেকে ট্র্যাপড হয়েছেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সুতরাং জমজমাট ভিডিও হতে চলেছে। তার সাথে সাথে মার্কেট নিয়ে আলোচনা থাকবে। অনেকেরই মনে হতে পারে 26,000-এ মার্কেট আছে কিন্তু পোর্টফোলিও তো লাল আছে, সেটা নিয়েও আলোচনা হবে। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। অনেকদিন বাদে একটু ভিডিও বানাচ্ছি, কিন্তু আপনাদের জন্য চমক নিয়ে এসেছি, এবং আপনাদের জন্য এই 2025-এর যে আর 1 মাস 1.5 মাসের মতো সময়টা বাকি আছে সেটা দারুণ হতে চলেছে। মন দিয়ে ভিডিওটাকে শুনুন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ট্রেডিং চ্যালেঞ্জের প্রত্যেকটা ভিডিও যদি ইউটিউব চান যে আপনার কাছে পৌঁছে দেয়, তাহলে ফ্রি অফ কস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। চলুন শুরু করি। প্রথমে দেখুন, মার্কেট এখন চলছে 26,032-এ চলছে। রিফ্রেশ করার যদিও দরকার নেই, লাইভ মার্কেটেই চলছে, তাও আমি একবার রিফ্রেশ করলাম। আমি হ্যালে পজিশন নিয়েছিলাম, এবং আমি যদি অর্ডার দেখাই, 1টা 38-এর সময় পজিশন নিয়েছিলাম, মানে 1টা 40 নাগাদ এবং 1টা 51 নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে জাস্ট 10-12 মিনিটের জন্য ট্রেড করেছিলাম, এবং তাতে মোটামুটি 2,500 টাকার মতো প্রফিট এসেছে। অনেকে বলবেন কত টাকা কাটলো, ব্রোকারেজ, হ্যান ত্যান, ঠিক আছে, সেগুলো কোনো অসুবিধা নেই। আমি জেরোধার কনসোলে যখন চলে আসবে রিপোর্টগুলো 1-2 দিন বাদে, আমি উইকলি বেসিসে নয় সেগুলোও দেখিয়ে দেবো, কত চার্জ কাটছে, ব্রোকারেজ কাটছে, কত এসটিটি, সব দেখে যাবেন। সেটা নয়, মেন ট্রেডিং নিয়ে আলোচনা। আমি চার্টটা খুলে দেখাবো না, এমনি বলছি আমি, তাহলে এঁকে বোঝালে বরং একটু ভালো হবে হ্যালটা নেওয়ার পিছনে কারণ। দেখুন, যদি হ্যালের আজকে 15 মিনিটের চার্ট দেখেন, প্রথম কথা তো একটা খারাপ নিউজ ছিল, যেহেতু হ্যালের তেজাস আপনারা জানেন খুব খুব খারাপ লেগেছে যখন আহ, এই খবরটা এসেছিল যে দুবাই এয়ার শোতে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, এবং সেটা হ্যালের পক্ষে একটু নেগেটিভ। এটা আমরা বা আমি, আপনি সবাই জানেন, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছে তারাও জানেন যে হ্যালের তেজাস যেহেতু ইনভলভড, একটু সাইকোলজিক্যালি একটু নেগেটিভ খবর। এবং তার জন্যই যদি দেখেন আজকে একটা গ্যাপ ডাউনেও শুরু হয়েছে, আহ, আজকে 3%-এর মতো ডাউনেও আছে। কিন্তু যদি দেখেন আজকের চার্টটা, যে লো করেছিল প্রথমের ওপেনিং এর যে লো, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর থেকে কিন্তু ওই রেঞ্জের মধ্যেই আছে। এই নয় যে লোয়ার লো তৈরি করেছে, দিনের প্রথম 30 মিনিটের লো ভেঙে এরকম ভাবে ট্রেড করেছে তা কিন্তু নয়। ও কিন্তু ট্রেড করেছে এইভাবে, এইরকম গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা গ্যাপ ডাউন হয়েছে, তারপর কিন্তু ও এরকম এরকম ভাবেই ট্রেড করেছে, মাঝে মাঝে উপরে উঠছে আবার নিচে নামছে আবার এরকম। মানে মানে লোয়ার লো এরকম দিনের লোকে ভেঙে কিন্তু ট্রেড করেনি সেই অর্থে। এবং তারপর যখন ওই 1.5টা বা আমি যখন ট্রেড নিয়েছি তখন থেকে দেখবেন একটু উপরের দিকের একটা গ্রিন ক্যান্ডেল একটু মুভমেন্ট দেখা দিয়েছে, একটু রাউন্ডিং বটম টাইপের উপরে ওঠার প্রবণতা দেখিয়েছিল, এবং তখনই আমি পজিশনটা নিই উইথ মোটামুটি স্টপ লস রেখে, এইসব রেখে। এবং তারপর যদি দেখেন মার্কেট সহায় হয়েছে এবং ও একটু উপরে ব্রেকআউট টাইপের দিয়েছে, এবং আমি সময় নষ্ট করিনি, আমি বেরিয়ে গেছি। ইন্ট্রাডেতে একটু কুইক ইন কুইক আউট করতে হয়, সুইং ট্রেড হলে ব্যাপারটা আলাদা হয়, এই জিনিসগুলো জানা আছে। এবং ওভার দ্য এই ট্রেডিং চ্যালেঞ্জে আমরা এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করব, চর্চা করব, জিনিসগুলো করব। সুতরাং এইখানে ধরুন আমার মোটামুটি এন্ট্রি ছিল, এইখানে আমার এক্সিট হয়ে গেছে, ঠিক আছে, মানে 4,450 টাকার মতো আমার এন্ট্রি ছিল, 4,476-77 টাকায় আমি বেরিয়ে গেছি, মোটামুটি এরকম ধরতে পারেন, ঠিক আছে। এইবার
এইবার এটা তো গেল হ্যালের এই ট্রেডিং এর ব্যাপারটা, কিন্তু কিছু রুল আমি এই ট্রেডিং চ্যালেঞ্জে আপনাদের সামনে এনেছি এবং আপনাদের এতে প্রচুর উপকার হবে, প্রচুর উপকার হবে। এইটা আমি মোটামুটি গ্যারেন্টি তো 100% হয় না, 99% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কি ভালো হবে সেটা হচ্ছে, যারা ওভার ট্রেডে আসক্ত, হ্যাঁ এই আসক্ত কথাটা ইউজ করলাম কারণ ওভার ট্রেডিং অনেকে আমাকে বলেন যে স্যার আমি খুব ওভার ট্রেড করে ফেলি। হ্যাঁ, এইটা থেকে বাঁচার একটা প্র্যাকটিক্যাল উপায় আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমিও আমার আমার যে পার্সোনাল পোর্টফোলিও যেখানে আমি ট্রেড করি সেখানেও কিন্তু আমি সেই জিনিসটা মানে প্রচুর দিন থেকে ইমপ্লিমেন্ট করছি এবং তার সুফলও আমি পেয়েছি। সেটা কি রুল, যে দিনে দুটো ট্রেডের বেশি আমি করব না। যারা ইন্ট্রাডে করেন, যারা ট্রেড করেন তাদের জন্য বলছি, দিনে দুটো ট্রেড, অনলি 2 ট্রেডস ইন আ ডে। ঠিক আছে, দুটো ট্রেড মানে বাই আর সেল একটা পুরো লেগ ধরলে আপনার 4টে হয়ে যায় ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্স, ম্যাক্স দুটো। আর তার মধ্যে আরো একটা সাব রুল আছে। সাব রুলটা কি, যদি প্রথম ট্রেডে, দিনের প্রথম ট্রেডে যদি প্রফিট চলে আসে, যদি প্রফিট চলে আসে ফার্স্ট ট্রেডে, তাহলে নো ট্রেড ফর দ্যাট ডে, কোনো ট্রেড আর নয়। সে যাই হোক, আরো লোভনীয় সুযোগ এসেছে, এই এসেছে, না, প্রথম ট্রেডে লাভ এসে গেছে আর ট্রেড নয়। ঠিক আছে, সেকেন্ড আর দ্বিতীয়, যদি প্রথম ট্রেডটা লসে যায় তাহলে আপনি তাহলে আমি সেকেন্ড ট্রেড নিলেও নিতে পারি মানে ওই জোর জবরদস্তি প্রথম ট্রেডের লসটাকে তুলতে হবে তার জন্য নয়। যদি সেট আপ পাই, যদি সেই অনুযায়ী মার্কেট কন্ডিশন হয়, স্টক কিছু ভালো লাগে বা মার্কেটে সুযোগ সুবিধা দেখা যায়, সেই অনুযায়ী আরেকটা ট্রেড আমি করতে পারি এবং সেই ট্রেডে লাভ হোক বা লোকসান হোক যাই হোক সেই ট্রেডটা কেটে দেবো, তারপর আর ট্রেড 3 নম্বর ট্রেড আর নিতে আমি পারি না। এটা যাতে ক্লিয়ার থাকে, মানে দিনে দুটো ট্রেড। তার আরেকটা কন্ডিশন হচ্ছে, প্রথম ট্রেড যদি লাভবান হই বা প্রফিট থাকে তাহলে সেকেন্ড ট্রেড নয়। ঠিক আছে, যেমন আজকে হ্যালে প্রফিট চলে এসেছে বলে আর আজকে আমি ট্রেড করব না, এইটা হচ্ছে নিয়ম। সেকেন্ড, আবারও বলছি, প্রথম ট্রেড লস হলেও যে সেকেন্ড ট্রেড নিতেই হবে তার নয়, যদি সুযোগ সুবিধা পাই তাহলে নেব, না হলে নেব না, কিন্তু থার্ড ট্রেড তো কখনোই নয় দিনে। এই ব্যাপারটা একটু ফলো করে কেউ দেখতে পারেন, যারা ওই ওভার ট্রেডের আসক্তিতে ভুগছেন অনেকটা হলেও ব্যাপারটা কমে যায়। আর দিনে যেহেতু আপনার কাছে জানেনই দুটো ট্রেড আছে, সেহেতু ট্রেড নেওয়ার আগেও অনেকবার ভাববেন। আর যারা দিনে 10-20টা ট্রেড করেন তাদের তো কোনো উপায় নেই। এবার কেউ ধরুন স্ক্যাল্পিং করেন, কেউ ধরুন অন্যরকম ট্রেডিং সেট আপ, তার ব্যাপার আলাদা, আমি আমার কথা বলছি। ঠিক আছে, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কোনো রকম আপনাদের উপর কিছু চাপিয়েও দিচ্ছি না, আমি যেটা ফলো করি সেটা জাস্ট নলেজ শেয়ারিং এর জন্য আপনার কাছে শেয়ার করছি। এইবার আসি, হ্যালের এই ট্রেডটা আপনারা দেখলেন বা বোঝালামও। এরকম ভাবেই ট্রেডিং চ্যালেঞ্জে যে যে দিনগুলো আমি ট্রেড করব, মার্কেট ক্লোজিং এর পরে আমার ভিডিও রিলিজ হবে। মার্কেট ক্লোজিং এর পরে আপনাদের সাথে সেই ট্রেড নিয়ে পুরো একদম তার কি বলে পোস্টমর্টম করব, পুরো ট্রেডটা কেন নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম, সব কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করা হবে। দারুণ এই সিরিজটা হতে চলেছে। আমি চাইবো এটা 31শে ডিসেম্বর পর্যন্ত, বছরের শেষ পর্যন্ত এটা চলুক। 2025-এর এই সিরিজটা যদি ভালো লাগে প্লিজ নিচে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু এই সিরিজের পুরো ব্যাপারগুলো আপনারা পাবেন না, ব্যাপারগুলো। ঠিক আছে, আচ্ছা এইবার আসি যে কয়েকটা ব্যাপার নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গ্রো জানেন নতুন আইপিও এনেছিল মোটামুটি, এবং তারপর থেকে প্রায় আইপিও লিস্ট হওয়ার পর থেকে প্রায় 80-100%-এর মতো প্রাইসও বেড়েছিল। ঠিক আছে, সেসবও হয়েছে। আমি যদি গ্রোয়ের চার্ট দেখি তাহলেই বুঝবেন। ঠিক আছে, আমি দামেও বলে দিচ্ছি, প্রায় 190-200-র কাছাকাছিও গেছিল। তারপর থেকে যখন বিভিন্ন মিডিয়াতেও এসে গেছিল, হ্যাঁ, এবং আপনারা কমেন্ট করে নিচে জানাবেন আপনারা ট্র্যাপড হয়েছেন কিনা বা আপনারা শুনেছেন কিনা, যে বিভিন্ন মিডিয়ায় আসছে, এই আসছে। এবার তার জন্য অনেকেই হয়তো নিয়ে ফেলেছিলেন, নেওয়ার পরে ওই যখন হাওয়াটা চলছে হঠাৎ করে একদিন লোয়ার সার্কিট লাগে, কয়েকদিন আগে লোয়ার সার্কিট মানে -10%, এবং লোয়ার সার্কিট লেগেই বসে থাকে। তার মানে ভাবুন, তখন তো একটা প্যানিক চলে আসে না রিটেল ইনভেস্টরদের মধ্যে, যারা একটু উঁচু দামে নিয়ে ফেলেছেন। সবাই যে আইপিওতে পান তা তো নয়, যারা উঁচু দামে নিয়ে ফেলেছেন তাদের মধ্যে একটা প্যানিক চলে আসবে, এবং এই প্যানিকের পর থেকে কিন্তু নিচে নামছে এবং এখন 150-60 ট্রেড করছে। আমি সেটাই বলতে চাই যে এই যে যারা ট্র্যাপড হচ্ছেন,
এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। কেন? একটা ছোট্ট দুটো তিনটে ব্যাপার মাথায় রাখলেই হয়। দেখুন, গ্রো ঠিক আছে, ভালো কোম্পানি, ব্রোকারেজের সংস্থার সাথে মানে ব্রোকারেজ কাজে যুক্ত আছে। এটা যে মানে আলাদা রকম বিজনেস তা তো নয়। এই ধরনের স্টক মার্কেটে আরও আছে, আরও আছে। যেমন আপনার আহ, সাথে সাথে মনে আসবে অ্যাঞ্জেল ব্রোকিং এর কথা মনে আছে। আপনার দুজনের একটু পিই একটু দেখুন। গ্রোয়ের পিই যেখানে 64, যখন উঁচু দামে চলছিল তখন 60-65-তে চলছিল পিই, প্রাইস টু আর্নিং রেশিও, যেখানে ইন্ডাস্ট্রি পিই দেখবেন হয়তো 20, 25 বা 30 থাকবে। তো এই জন্য বলছি একটু ওভার ভ্যালুয়েশন হয়ে যায়, এবং ওভার ভ্যালুয়েশন হলে যখন এই ব্যাপারটা আসবে, যখন বড় মানে বড় যারা ইনভেস্টার যারা একটু নিচের দামে নিয়ে রেখেছিল উপরের দামে ভালো প্রফিট আসছে বেচবে, তখন তো রিটেলাররা ট্র্যাপড হব। সুতরাং তার জন্যই বলছি একটু ভ্যালুয়েশন দেখে টেকে আসবেন, না হলে কিন্তু মুশকিল আছে। আমি রিসেন্টলি লেন্সকার্ট নিয়েও বলেছি 400 টাকার আশেপাশেই চলছে, তেমন সেই অর্থে খুব একটা যে গেইন বা লাভ কিছুই সেই অর্থে হয়নি, এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফিজিক্স বলা এইসব নতুন ধরনের কোম্পানি, যেগুলো ঠিক আছে আপনারা আলোচনা করে দেখবেন বা আপনারা অ্যানালিসিস করে দেখবেন, যেগুলো তার মধ্যে ভালো লাগে অবশ্যই ইনভেস্ট করবেন, ঠিক আছে। কিন্তু কিন্তু আবারও বলছি একটু ভ্যালুয়েশন দেখে, একটু ফান্ডামেন্টালটা দেখে নিয়ে করবেন। টিভিতে বলছে, ইউটিউবে বলছে, তার জন্য লাফিয়ে পড়ে নেবেন তা নয়। আমি লাস্ট আমার চ্যানেলে আইপিও যদি বলেন তাহলে আমি এলজি ইলেকট্রনিক্স কভার করেছিলাম, যেখানে ভ্যালুয়েশন অনুযায়ী আমার ভালো মনে হয়েছিল, এবং এলজি ইলেকট্রনিক্স কিন্তু লিস্টিংয়ে 34% মতো গেইন দিয়েছিল, ঠিক আছে, এবং সেটা একটু স্টেবল কোম্পানি, মানে ভ্যালুয়েশনও ঠিকঠাক রেখেছে। এই জন্য ভালো কোম্পানি যদি ভ্যালুয়েশন অনেক হাই করে রাখে তখন তো একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, এটা বলার ছিল। এইবার আমি আসি মার্কেট নিয়ে, চট করে বলে নেব। মার্কেট দেখুন, সরি, 26,040-এ চলছে। আজকে চার্ট নিয়ে আলোচনা করব না, আজকে আপনাদের নিজের মনের মধ্যে যে প্রশ্ন থাকে সেটার অ্যান্সার দেব। আমার কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন আসছে। দেখুন, 26,000, আজকেই তো 26,100 ছিল, ধরে নিন না 26,000, 26,100তেই মার্কেট চলছে। লাইফ হাই মশাই, এটাই তো লাইফ হাই। 26,300-কে যদি লাইফ হাই বলেন আর 26,100, খুব একটা কি ডিফারেন্স আছে? যতক্ষণ 26,000-এর উপরে আছে বলতেই পারেন লাইফ হাইতে মার্কেট আছে, তাই তো? নিজে ভাবুন, লাইফ হাইতে মার্কেট আছে কিন্তু পোর্টফোলিও আপনার লাল এখনো দেখাচ্ছে, অনেক স্টক কিন্তু আগের দাম ফিরে পায়নি। ছোট্ট উদাহরণ দিই, জিও ফিনান্স দেখুন, জিও ফিনান্সের যা আগের লাইফ হাইতে যা দাম ছিল এখন তার থেকে অনেকটাই কম। আপনি যে কোনো স্টক নিন, বেশিরভাগ স্টক, কয়েকটা স্টক আছে যারা 52 উইক হাইতে চলছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ স্টক আপনার কিন্তু কম দামে চলছে। লাইফ হাইতে মানে ওই সেপ্টেম্বরের হাই বা 2024-এ যতটা হাই পেয়েছিল সেটা কিন্তু এখনো করতে পারেনি, তারা তাকে অতিক্রমণ করতে পারেনি। তার জন্যই পোর্টফোলিওতে থাকা পোর্টফোলিওটার রেট দেখাচ্ছে। তো এতে আবারও বলছি, এই ফেজটা হয় যখন মার্কেট একটা লাইফ হাই সামনে সামনে আছে, তখন এই ধরনের ভালো স্টকও একটু দাঁড়িয়ে থাকে, তাতে চিন্তার কিছু কারণ নেই। যেই মার্কেট আবার মানে লাইফ হাই চললো, সব ঠিকঠাক আছে, ঠিক ভালো স্টকে থাকলে আবার বলছি দাম ফিরে পাবেন। এবং স্টকে যে এই সময়টা লাগবে সেটা আমি আপনাদের 6 মাস 8 মাস আগে বলেছিলাম। আমার ভিডিওটা নিশ্চয়ই মনে আছে, যেখানে আমি বলেছিলাম স্টকের লাইফ হাই পেতে কয়েকটা স্টকের 1 থেকে 3 বছরও লাগতে পারে আপনাদের, এটা বলেছিলাম। যাদের মনে থাকবে একটু প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, একটা ভিডিওতে আমি বলেছিলাম 1 থেকে 3 বছরও সময় লাগতে পারে। কারণ অনেক স্টকই উপর থেকে নিজের টপ সেপ্টেম্বর 2024-এর দাম থেকে 50% কারেক্ট করে বসে আছে, তার মানে তাকে আগের দামে ফিরে পেতে হলে 100% গেন করতে হবে। তাহলে 100% গেন করতে অনেক স্টকেরই 1 বছর 2 বছর সময় লেগে যায়, ভালো স্টকেরও কথা বলছি। এবার ভালো স্টক আপনি যদি পোর্টফোলিওতে থাকে, চিন্তার কারণ নেই, আজকে হয়তো লাল দেখছেন, পরে ঠিক দাম চলে আসবে। একটা ছোট্ট উদাহরণ দিই, এটা উদাহরণ হিসাবেই নেবেন, ভাববেন না যে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস। একটা ছোট্ট স্টকের উদাহরণ দিই, সেটা হচ্ছে এলএনটি। এলএনটি ডিফেন্স সেক্টরেও আছে, ইনফ্রাস্ট্রাকচার স্টকের সেক্টরের ক্ষেত্রে দিগ্গজ বলা যায়। আপনি নিজেই দেখুন 4,000 দামে এখন হয়তো আছে, কিন্তু কিন্তু স্টকটা নিজেই যদি ভাবুন, এর বিজনেস যেমন চলছে, আমি যদি স্টকের দাম ছেড়ে দিয়ে বিজনেসের উপর দেখি, বিজনেস ভালো চলছে, এই কোয়ার্টারলি রেজাল্টও ভালো এসেছে, সুতরাং এই স্টকটা ঠিক দাঁড়িয়ে যাবে বা ঠিক দাম ফেরত পাবেন কেউ যদি উপরের দামেও কিনে ফেলে থাকেন। এই স্টক নিয়ে চিন্তা করে তেমন লাভ নেই, তাই না? হ্যাঁ, স্টকের দাম আসতে সময় লাগে, বাট
এই নয় যে স্টকটা খারাপ হয়ে গেছে, কোম্পানি খারাপ হয়ে গেছে। এই ধরনের ভালো স্টক যদি পোর্টফোলিওতে থাকে, যাদের বিজনেস মডেল ইনট্যাক্ট, আমি বলবো তাহলে চিন্তার কোনো কারণ নেই। আর সেটা যদি আপনার 5 থেকে 6% মধ্যেই ওভারঅল পোর্টফোলিওর মধ্যে থাকে, তাহলে তো চিন্তার তেমন কারণ নেই। ঠিক আছে, এই জন্যই বলছি হ্যাঁ মার্কেট এখন একটু দাঁড়িয়ে আছে। আর একটা দেখুন, আমরা ভারতে যখন আছি, ভারতের মার্কেটকে এরকম বলা যেতেই পারে, সারা বিশ্বেতেও কিন্তু যে খুব একটা রোজি পিকচার চলছে এই কদিনে, এই 1-2 সপ্তাহে, তা কিন্তু নয়। আমি আপনাদের সামনে জীবনে বিটকয়েন নিয়ে আলোচনা করিনি, আজকে একটু করছি বিটকয়েন, যদিও আমি পার্সোনালি ক্রিপ্টোকে একদম অ্যাভয়েড করি। সুতরাং ক্রিপ্টো এক্সপার্টও আমি নই এবং ক্রিপ্টোকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি, এটা আমার পার্সোনাল মত। যদি দেখেন বিটকয়েনের চার্ট আপনাদের সামনে আছে, উপর থেকে একদম টপ থেকে এই যে বটম হয়েছিল জাস্ট 2-3 দিন আগে, 35% মাইনাস হয়েছে বিটকয়েন। ঠিক আছে, উইদিন 1 মান্থ, উইদিন 1 মান্থ, 1 থেকে 1.5 মাসের মধ্যে, অক্টোবর থেকে নভেম্বরে 35% বিটকয়েন। বিটকয়েন একটা রিস্ক অন আর রিস্ক অফ, এই ব্যাপারটা শোনেন, যখন রিস্ক অন মানুষের থাকে, মানে ঠিক আছে রিস্ক নিতে পারি এরকম যখন থাকে, তখন বিটকয়েনে মানুষ পয়সা দেয়, এটা সাধারণত ধরা হয়। তাহলে তখন ভাবুন সারা গ্লোবালি যা চলছে, বিটকয়েন তো তার একটা মানে মাপদণ্ড বলতে পারেন, সেটা 35% কারেক্ট করেছে। 35%, নট আ ম্যাটার অফ জোক, একটা অ্যাসেট ক্লাস। আচ্ছা হ্যাঁ, এখন এটা অ্যাসেট ক্লাসই বলা যায়, এখন প্রচুর এর মধ্যে ইটিএফ আসছে, অনেক ইনভেস্টমেন্ট আসছে, গ্লোবালি কথা বলছি। আচ্ছা, S&P 500ও যদি দেখেন, S&P 500ও যে টপ করেছিল, যে টপ এই অক্টোবরের মাঝামাঝি নাগাদ করেছিল, সেখান থেকে যদি দেখেন, 5.4%, 5%-এর মতো ও নিচে গেছে। বলবেন এখান থেকে তো অনেকটা উঠেও ছিল, হ্যাঁ উঠেছিল, আমি রিসেন্টলির কথা বলছি, রিসেন্ট 1-2 মাসের কথা বলছি। সুতরাং রিসেন্টলি 5%, 6% পড়েছে। এবং আপনাকে বিটকয়েন দেখালাম, আপনারা হয়তো জানবেন না, আমি একটু বলে দিই, যে স্টকগুলো আছে ইউএস এর যে এআই, সেই এআই স্টকের যে সেকেন্ড গ্রেডের যে স্টকগুলো, এনভিডিয়া দেখলে হবে না, ফার্স্ট গ্রেডের নয়, যেগুলো একটু মিড ক্যাপ জাতীয়, স্মল ক্যাপ জাতীয় স্টক, সেগুলো স্টক কিন্তু অনেক অনেক কারেক্ট করেছে এই 1 মাসে। তো এই যে ব্যাপারগুলো চলছে, তার একটা পরোক্ষ প্রভাব বা তার একটা পরোক্ষ এফেক্ট, সেটা একটা হয়। প্লাস আরেকটা আছে ইয়ার এন্ড এফেক্ট বলেও একটা হয়, যেখানে অনেক এফআইআইরা একটু নিজেদের পোর্টফোলিও গুটিয়ে নিতে চায়, কারণ বছরের শেষে তাদের ব্যালেন্স শিটে দেখাতে হবে লাভ না লোকসান, এই ব্যাপারগুলো অনেকে একটু প্রফিট বুকিং করার তালে থাকে। তো সেই ব্যাপারগুলো হয়, পুরো ওয়ার্ল্ড ওভার এই ব্যাপারটা, এই ফেনোমেনাটা চলে, এবং ডিসেম্বরে আরেকটু বাড়ে। সুতরাং মানে এই সময় মার্কেট একটু চপি হবে, একটু ভলিউম কম থাকবে, ভলিউম কম থাকলে মার্কেটে চপিনেসটা একটু বাড়ে। আজকেই দেখবেন ইন্ডিয়ান মার্কেটে উপরে খুলে নিচে এসেছে, আবার হয়তো উপরে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো চলে, একটু ভলিউম ড্রাই আপ হয় ডিসেম্বর মাসে, এই ব্যাপারগুলো হবে। ডিসেম্বর মাস কেন বলছি, যেহেতু আর 1-2 সপ্তাহের বাকি আছে ডিসেম্বর আসতে, তাই জন্য। সুতরাং এই সময় একটু সাবধানে ট্রেড করবেন, এবং এই সময় এই কঠিন পরিস্থিতিতেই কিন্তু আপনাদের সামনে আমি এই ট্রেডিং চ্যালেঞ্জটা এনেছি, যে ট্রেডিং চ্যালেঞ্জটা আপনাদের অনেক আশা করি উপকারে লাগবে, যেখানে ট্রেডিং এর মানে কি বলবো, পিছনের যে ব্যাপারগুলো থাকে, যেমন আজকে রুলের কথা বললাম, এরকম ব্যাক এন্ডে যে ব্যাপারগুলো থাকে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চার্ট প্যাটার্ন এসব নিয়ে তো আলোচনা হবেই, এবং মার্কেট শেষ হওয়ার পরে ভিডিওগুলো রিলিজ হবে। আশা করি আপনাদের ভালো লাগবেন। প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।